নমস্কার, নিউজ দেওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। আমাদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না বলে আবারও একবার স্পষ্টভাবে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার স্কিল উদয় টংনায় দক্ষতা বৃদ্ধির প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে মৈত্রী সেতু এবং আখাউড়া আগরতলা রেল প্রজেক্ট নিয়ে এবার অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাংলাদেশের অদ্ভুত রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্যিক আদান প্রদান। এই বিষয়টিতে আবারও একবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে না বলে স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মৈত্রী সেতু আখাউড়া আগরতলা রেল প্রজেক্ট নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা থাকলেও এক্ষেত্রে অপেক্ষা করে থাকতে হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আপনারা এখন জানেন সেই সিচুয়েশনের কারণে আমাদের এখন খানিকটা অপেক্ষা করতে হবে। বাংলাদেশও আমাদের ছাড়া ওদের ডেভেলপমেন্ট কোনো অবস্থায় সম্ভব নয়। সাময়িক একটা অবস্থা হচ্ছে এখন, কিন্তু সেটা আলটিমেটলি শুধরে যাবে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিলাম যে মৈত্রী সেতু অলরেডি তৈরি হয়ে গেছে, সেখান থেকে আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। চিটাগাং পোর্ট থেকে শুরু করে সমস্ত নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। সবকিছু রেডি, কিন্তু সময়ের কারণে এখন ওয়েট করতে হবে। এখানে রেল লাইন বাংলাদেশের সাথে আখাউড়ার সাথে আগরতলার সংযোগ হয়ে গেছে। সেটা যদি হয়, আগরতলা থেকে কলকাতায় যেতে মাত্র আমার কাছে যা খবর 7 থেকে 8 ঘন্টা লাগবে। ভাবা যায় কোনোদিন? তো সব দিক দিয়ে মিলিয়ে আমরা যেভাবে ত্রিপুরা ডেভেলপ করছে, আমি নিশ্চিত যে আমরা ত্রিপুরা যে ডেভেলপমেন্ট, একটা পারফরম্যান্স স্টেট হিসেবে কিন্তু এখন গণ্য হচ্ছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রেক্ষাগৃহে স্কিল উদয় টংনাই শীর্ষক দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জিএসটি, ট্রিপল ই, ইংরেজি প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম এখানে রেখেছে, এই বিষয়ে কথা বলেছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন একাডেমি, তাদের যে কোর্স এখানে রাখা হয়েছে, এর মধ্যে জিএসটি, এবং জিএসটি আমরা নিজেরাই বুঝি না। এখন যারা স্টুডেন্ট আছে ওরা যদি জিএসটি সম্পর্কে আইডিয়া হয়ে যায়, অল্প স্কুল অবস্থায় বা কলেজ অবস্থার মধ্যে যদি আইডিয়া হয়ে যায়, তো আমরাই তো যাব ওদের কাছে বুঝতে। তো একটা বাড়তি এদের একটা কিন্তু আর্থিকভাবে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সেটা নিতে পারে ওরা। আয়কর ফাইলিং, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, সাইবার সুরক্ষা, ওয়েব ডিজাইনিং, অদ্ভুত সব সুন্দর সুন্দর জিনিস, 2D অ্যানিমেশন। তো এগুলো নিয়ে সিরিয়াসলি নিতে হবে। বললাম আর করলাম আর চলে গেলাম, আমরা 50 কোটি টাকা রেখেছি, সব ঠিক আছে, কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। যে কাজটা আমি শিখবো সেটা প্রপারলি যেন আমরা শিখতে পারি। এর মধ্যে আরো কিছু অ্যাড করা যায় কিনা। হাতের মুঠোয় এখন সবকিছু আছে, খালি একটা টিপ দিলেই সে সবকিছু জানা যায়। যা শেখাবে এখানে এনএসডিসি একাডেমি, পাশাপাশি নিজেরও তার মধ্যে অ্যাড করে আরো কিছু করা যায় কিনা নিশ্চয়ই সেটা করবে। কমিউনিকেশনের অনেক সময় প্রবলেম হয়, সেই কমিউনিকেশনের প্রোগ্রামও এখানে রাখা হয়েছে। ইংলিশ ট্রিপল ই রাখা হয়েছে, ইংলিশ, এমপ্লয়েবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এক তো নিজে সেলফ রিলায়েন্স হওয়া, আবার অন্যদেরকেও জব ক্রিয়েটার হয়ে জব দেওয়া, এবং তার ইংলিশ প্রফিসিয়েন্সি সেটা যেন বাড়ে, সেই সব জিনিস এখানে রাখা হয়েছে। স্কিল ত্রিপুরা MIS পোর্টাল এখানে রাখা হয়েছে। আধুনিক সময়ের বৈশ্বিক বাজারে কর্মদক্ষতার চাহিদাকে মাথায় রেখে কাজ করছে রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনস্থ দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের অন্তর্গত মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প। অত্যন্ত কম বয়স থেকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের প্রায় 80,000 স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হলো এই স্কিল উদয় টংনাই শীর্ষক প্রকল্পটি। একই সাথে নয়া স্টেট MIS পোর্টাল ও 983টি স্কুলে প্রায় 70,000 ছাত্রীদের জন্য ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম, 7,000 কলেজ পড়ুয়াদের জন্য এনএসডিসি প্রোগ্রাম, 1600 শিক্ষার্থীর জন্য ট্রিপল ই প্রোগ্রামের এদিন আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের সাথে অমানবিক আচরণের বিষয়টিতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে শুক্রবারও সংসদে হাঙ্গামা করে বিরোধী দল কংগ্রেস। এ প্রেক্ষিতে স্থগিত রাখতে হয় উভয় কক্ষের অধিবেশন।
কংগ্রেসকে লক্ষ্য করে রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার একদিন পর শুক্রবার একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের সাথে অমানবিক আচরণ সম্পর্কে প্রধানমন্ত্রীকে তাৎক্ষণিক বিবৃতি জারি করার দাবি করে কংগ্রেস। ভারতীয় নাগরিকদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃতদের সাথে আচরণ একটি গভীর উদ্বেগজনক বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার জন্য সংসদে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে বলে নোটিশে উল্লেখ করে কংগ্রেস। কংগ্রেসের আনা মুলতবি প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয় লোকসভা এবং রাজ্যসভায়। প্রেক্ষিতে স্থগিত রাখা হয় সংসদের উভয় কক্ষের অধিবেশন। বাজেট অধিবেশনের ষষ্ঠ দিন শুক্রবার ভারত রাজ্য দ্বারা গঠিত, কেন্দ্র দ্বারা নয় বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদরা। এক্ষেত্রে রাজ্যগুলির জন্য বাজেট বরাদ্দ সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ করেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংস্কৃতির শহর আগরতলায় সম্প্রীতি উৎসবের আয়োজন করল খোমপই কালচারাল একাডেমি। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে শুক্রবার থেকে শুরু হলো এই উৎসব। ত্রিপুরা জাতি এবং জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি তুলে ধরা হবে এই সম্প্রীতি উৎসবে বলে জানিয়েছেন খোমপই কালচারাল একাডেমির সম্পাদক পাঞ্চালী দেববর্মা। শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। एकेडमी के सेक्रेटरी पंचाली देववर्मा, हम लोगों का ये प्रोग्राम, ये अनुष्ठान कुधलाई मुंगतेर संप्रीति उत्सव, ये 3 दिन व्यापी चलेंगे, 3 दिन चलेंगे 7 to 9, और ये चल रहा है हम लोग का नेताजी स्कूल का प्ले ग्राउंड पे। और हम सभी को निमंत्रित करते हैं और आवेदन करते हैं कि हमारे जो प्रोग्राम है इसका लाभ उठाए, आनंद उठाए और हमारे जो खान पान है सभी का स्वाद ले और हमारे जो कल्चर है, संस्कृति है, सभी को जाने पहचाने। और বুধবার দুপুরে অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর C-17 বিমান। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে 25 জন মহিলা এবং 12 জন নাবালকও রয়েছে। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স 4 বছর। তাদের অনেককে হাতকড়া শিকল পরিয়ে বিমানে তোলা হয়েছিল বলে অভিযোগ। এর তীব্র বিরোধিতা করে শুক্রবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আমেরিকার এই ধরনের ভূমিকা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকাটা এতটা নির্লজ্জ এবং ভীরুতার পরিচয় সেটা দেশবাসী আগে কখনো দেখেনি। তাই দেশবাসী দাবি করছে যথেষ্ট হয়েছে, আর মাথা নত করা যায় না। বিশ্বের কলম্বিয়া এবং মেক্সিকোর মতো ছোট দেশগুলো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে চোখে চোখ রেখে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতীয়দের উপর এভাবে নির্যাতন কোনোভাবেই মানতে পারছে না কংগ্রেস বলে অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সিনা নিয়ে, বুকের চৌড়া নিয়ে যিনি গর্ব করে বলতেন ভারতবর্ষের সুরক্ষা, ভারতবর্ষের সম্মান রক্ষার্থে যিনি আত্মবলিদানের জন্য প্রস্তুত, যিনি দেশবাসীকে শুনিয়েছেন, আজকে ভারতবাসীর এত বড় লজ্জা, তারপর এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি নিঃশব্দ। কেন উনি নীরব? জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে রিসার্চ বা গবেষণা ক্ষেত্রকে দিতে হবে প্রাথমিকতা। লেবুছড়া কৃষি কলেজে কৃষি ও সহযোগী ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের জন্য প্রশমন এবং অভিযোজন কৌশল বিষয়ক 2 দিনের কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে এমন জানালেন বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক মন্ত্রী অনিমেষ দেববর্মা। কর্মশালার আয়োজন করেছে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেল বা TCCC শাখা। খাদ্য উৎপাদনেও আমাদের যে এগিয়ে যেতে হবে, that is only possible through agriculture institutes. If these institutes they can work, they can do research, তারাই দেখিয়ে দেবে যে খাদ্য উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়। I heard that in China, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নায়, they are planning, I think you all will know much better than me, they have come with a variety.
ত্রিপুরা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় পলাতক আরও 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আসামের হাইলাকান্দির বাসিন্দা মিন্নাতুল্লাহ বারভুইয়া, কামরুল ইসলাম বারভুইয়া এবং হাইলাকান্দির বাসিন্দা ইমদাদুল্লাহ বারভুইয়াকে যথাক্রমে হায়দ্রাবাদ, আসামের হোজাই এবং তামিলনাড়ুর ভেলোর থেকে গ্রেফতার করেছে সিবিআই। গত 24 আগস্ট 2012 তারিখে খোয়াই জেলা তেলিয়ামুড়া থানায় এবং 18 অক্টোবর 2014 পশ্চিম আগরতলা থানায়, ঊনকোটি জেলার কুমারঘাট থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় চিটফান্ড কেলেঙ্কারি মামলায় গত 3রা ফেব্রুয়ারি আসামের হাইলাকান্দি জেলার বাসিন্দা বিকাশ দাসকে মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করেছিল সিবিআই। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মধুপুর থানার পুলিশ ও সীমান্তবর্তী বিএসএফ এর সহযোগিতায় মধুপুর থানার অন্তর্গত রাধানগরের হরিহরতোলা এলাকার এক ব্যক্তির কাছ থেকে 3 রাউন্ড তাজা বুলেট সহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল উদ্ধারের ঘটনায় 47 বছর বয়সী অঞ্জন দাসকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পিস্তল উদ্ধারের ঘটনা সম্পর্কে মধুপুর থানার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হয়েছে। একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা এবং বিএসএফ এর উদ্যোগে একটি আমরা অভিযান চালাই এবং সেখান থেকে আমরা একজন ব্যক্তিকে একটি পিস্তল এবং 3টি লাইভ রাউন্ড সহ হাতে নাতে ধরতে পারি। কেন্দ্রীয় বাজেটে বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের প্রতিবাদে এবং দেশের 14 লক্ষ এজেন্টদের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার দুপুরে এলআইসি এজেন্ট অর্গানাইজেশনের ডাকে আগরতলা টিআরটিসি অফিস সংলগ্ন এলআইসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিমা ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি এবং দেশের সর্বস্তরের এজেন্টদের স্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 11ই ফেব্রুয়ারি নয়াদিল্লির পার্লামেন্টের সামনে ধর্ণা কর্মসূচি পালন করা হবে বলে অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়। পৃথিবীর বৃহত্তম বীমা সংস্থা হিসেবে এলআইসির সম্পদ বর্তমানে $52 ট্রিলিয়ন হওয়া সত্ত্বেও এলআইসিকে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 2015 সালে 26% থেকে 49%, 2021 সালে 49 থেকে 74% এবং সর্বোপরি 2025 সালের 1 ফেব্রুয়ারি দেশের বাজেটের মধ্য দিয়ে বীমা ক্ষেত্রকে 100% বিদেশি বিনিয়োগের হাতে তুলে দেওয়ার ফলে দেশের ক্রেতা স্বার্থ ও এজেন্টদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না বলে এলআইসি এজেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়। প্রথমত 2015 সালে 26% থেকে 49%, 2021 সালে 49% থেকে 74% এবং সর্বোপরি 2025 সালের 1 ফেব্রুয়ারি আমাদের দেশের বাজেটের মধ্যে দিয়ে ঠিকাদারের দায়িত্ব জ্ঞানহীন কাজের খেসারত দিতে হচ্ছে কাঞ্চনমালা স্কুল সহ পার্শ্ববর্তী এলাকায়। কালভার্ট নির্মাণ করতে গিয়ে জলের পাইপলাইন ভেঙে দেওয়ার ফলে এলাকা জুড়ে তীব্র জল সংকট দেখা দিয়েছে। অতি দ্রুত এলাকায় জলের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 1 ও 2 নম্বর ওয়ার্ডের মাঝখানে একটি পাকা কালভার্ট তৈরির জন্য জলের পাইপলাইন ভেঙে ফেলা হয়েছে। কিছুদিন পর জলের পাইপ লাগানো হলেও পুনরায় কিছুদিন পর জলের পাইপলাইন খুলে ফেলে রাখা হয়। ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চনমালা এসবি স্কুলের তীব্র জল সংকট দেখা দিয়েছে। ছাত্রছাত্রীদের প্রয়োজনে স্কুলের কর্মী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীদের দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। কালভার্ট নির্মাণের কাজের বরাত পাওয়া ঠিকাদারের এহেন দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় এলাকাবাসী। পানীয় জলের সংকট রোধে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আমরা তো জলের খুব অসুবিধা, যে জলের উপরে আমরা নির্ভর। এই যে জল না থাকলে আমরা কি করে বাঁচি? একদম আমরা জল নাই। এই যে এখানে ব্রিজটা হইতাছে, ব্রিজটা হওয়ার আগে যে আমরা এই জায়গাটার ভিতরে আমরা জলের লাইনটা দিয়েছিলাম, ব্রিজটা করতো। জেলা এবং রাজ্য স্তরের হাসপাতালগুলোর জন্য বিশেষ অ্যাকশন প্ল্যান তৈরি করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরের যৌথ সমন্বয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ অ্যাকশন প্ল্যান, যেখানে হাসপাতালগুলিতে নিযুক্ত করা হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একজন নোডাল অফিসার।
রাজ্যের হাসপাতালগুলি পরিচালনা ব্যবস্থা ঢেলে সাজাতে গুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। মূলত হাসপাতালে চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং রোগীদের সুরক্ষার প্রশ্নে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলে স্বরাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ সমন্বয়ে রাজ্যস্তরীয় হাসপাতাল, মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলির জন্য প্রস্তুত করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ রূপরেখা। রাজ্যে বিভিন্ন সময়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের উপর হামলা, হাসপাতালগুলিতে রোগীর আত্মীয় পরিজনদের উপর হয়রানির হুজ্জুতির প্রেক্ষিতে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যস্তরীয় হাসপাতাল, মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য জয়েন্ট সিকিউরিটি রিভিউর সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র উভয় দপ্তরের সমন্বয়ে বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা করে এর সফল বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হলে উপকৃত হবেন চিকিৎসক, চিকিৎসা কর্মী সহ হাসপাতালে আগত রোগীর আত্মীয় পরিজন সহ সকলেই। এর ফলে হাসপাতালগুলিতে অনেকটাই হ্রাস পাবে অবাঞ্ছিত ঘটনা। পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তাজনিত হয়রানির শিকার হতে হবে না সাধারণ রোগীদের। প্রত্যেক জেলায় পুলিশ সুপারদের কাছ থেকে জয়েন্ট সিকিউরিটি রিভিউ রিপোর্ট পাওয়ার পর এর ভিত্তিতে একটি সাধারণ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে। মুখ্যত 7টি গুরুত্বপূর্ণ অ্যাকশন প্ল্যানের কথা উল্লেখ করা হয়েছে এই পরিকল্পনায়। শুধু নিরাপত্তামূলক ব্যবস্থা নয়, হাসপাতালগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করার সুপারিশও করা হয়েছে এই অ্যাকশন প্ল্যানে। বিভিন্ন সময় আরক্ষা প্রশাসনের পর্যালোচনা বৈঠকে হাসপাতালগুলির নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থার বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল হাসপাতালগুলোর চারদিকে দেওয়াল নির্মাণ, ফেন্সিং ও গেট নির্মাণ, এছাড়া সিসিটিভি সিস্টেম চালু ও বাড়ানো, প্রয়োজনীয় নিরাপত্তামূলক লাইটিং ব্যবস্থা চালু করা, কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের জন্য উচ্চ গ্রেড সিকিউরিটির সম্পূর্ণ ফটো আই কার্ড প্রদান, যানবাহনের স্টিকার ব্যবহার চালু করা, সিকিউরিটি কন্ট্রোল রুম চালু করা, প্রয়োজন অনুসারে দরজায় তালা চাবি ব্যবস্থা করা, অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা চালু করা সহ বিভিন্ন মুখ্য বিষয় রয়েছে এই অ্যাকশন প্ল্যানে। ওপিডি ও ইন্দোরে ভিজিটর ম্যানেজমেন্ট, হাসপাতাল চত্বরে হকার ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, কুইক রেসপন্স টিম গঠন করা, সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম চালু করা ইত্যাদি বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে অ্যাকশন প্ল্যানে। প্রত্যেক জেলা ও রাজ্য স্তরে হাসপাতালগুলোতে একজন করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিকিউরিটি নোডাল অফিসার নিযুক্ত করার বিষয়টিও উল্লেখ করেছে এই সুপারিশে। নিরাপত্তার পাশাপাশি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রেও দায়িত্ব পালন করবেন এই নোডাল অফিসার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 27 বছরের খরা কাটিয়ে দিল্লির ক্ষমতা দখল করবে বিজেপি, নাকি তৃতীয়বারের মতো ফিরবে আম আদমি পার্টি? প্রশ্নের উত্তর মিলবে শনিবারই। ফলাফল এদিকে নিমন্ত্রণ সমীক্ষার নিষ্কর্ষিত ফলাফল কিন্তু যথেষ্ট চাপ পেয়ে রেখেছে আম আদমি পার্টিকে। এদিকে নিষ্ক্রমণ সমীক্ষা কাল। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে শনিবার। স্বাভাবিকভাবেই রাজনীতির পারদ তুঙ্গে রাজধানী দিল্লিতে। 27 বছরের খরা কাটিয়ে দিল্লির ক্ষমতা দখল করবে বিজেপি, নাকি তৃতীয়বারের মতো ফিরবে আম আদমি পার্টি? প্রশ্নের উত্তর মিলবে শনিবারই। এবারে নির্বাচনী ভোট প্রদানের প্রবণতা হ্রাস পেয়েছে দিল্লিতে। গত নির্বাচন থেকে প্রায় 3% ভোট হ্রাস পেয়েছে এবারের ভোটে। কম ভোট প্রদত্ত হলে সাধারণত দেখা যায় সেটা শাসক দলেরই পক্ষে যায়, অর্থাৎ পরিবর্তনের ভোট হয় না। কিন্তু ভারতের নির্বাচনী যুদ্ধে কোনো নির্দিষ্ট ফর্মুলা থাকে না, সুতরাং এই একটি প্রবণতাকে নিশ্চিত ইঙ্গিতবাহী বলা যায় না। বুধবার ভোটের পর নিষ্ক্রমণ সমীক্ষার কিয়দংশ দাবি করেছে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে দিল্লির মসনদে, যা বিজেপি তো বটেই, এককভাবে নরেন্দ্র মোদীর কাছেও প্রবল এক স্বস্তি ও সাফল্যবাহী বার্তা। কারণ 27 বছর ধরে দিল্লিতে ক্ষমতার স্বাদ পাচ্ছে না বিজেপি। দিল্লিবাসীর এক আশ্চর্য প্রবণতা, লোকসভায় বিজেপিকে 60টি লোকসভা আসনে বিপুলভাবে জিতিয়ে দেয়, আর প্রতিটি লোকসভা ভোটের 8 মাস পর বিধানসভা ভোটে লক্ষ্য করা যায় যে বিজেপিকে ভোট দেয়নি দিল্লি। এভাবে বিগত 3টি ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। এমতাবস্থায় এক্সিট পোলের এই অংশের পূর্বাভাস সত্যি হলে বিজেপি ও মোদীর কাছে সেটি হলো খরা কাটিয়ে এক নতুন অধ্যায় রচনার আত্মবিশ্বাস প্রাপ্তি। আবার বিজেপির কাছে সংখ্যাজনক হলো আম আদমি পার্টি ক্ষমতাসীন হবে বলে দাবি করেছে বেশ কিছু সমীক্ষক সংস্থা। কিছু কিছু ক্ষেত্রে ফলাফল হতে পারে হাড্ডাহাড্ডি, অর্থাৎ গরিষ্ঠতার সংখ্যা যে কেউ পেতে পারে বলে মনে করা হচ্ছে। ভোট 70 আসনে বিধানসভায় এককভাবে গরিষ্ঠতার ম্যাজিক সংখ্যা 36। 2014 সালে 70 আসনের মধ্যে মিরাকেল ঘটিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল পেয়েছিল 67টি আসন, বিজেপি পেয়েছিল মাত্র 3টি আসন। 2019 সালের বিজেপি কিছুটা আসন বাড়াতে সক্ষম হলেও বিশেষ হেরফের হয়নি ফলাফলের, কারণ আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছিল 62টি আসন। সব থেকে বড় ধাক্কা খেয়ে চলেছে কংগ্রেস, যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী 15 বছর একটানা সাফল্যের সঙ্গে শাসন করে দিল্লির
আজকের আধুনিকতম রূপ প্রদান করেছিলেন, সেই কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লিতে। এমনকি নিষ্ক্রমণ সমীক্ষাতেও কংগ্রেসের জন্য নেই আশাব্যঞ্জক কোনো বার্তা। এক্ষেত্রে কংগ্রেস খুব বেশি হলে একটি বা দুটি আসন পেতে পারে বলে দাবি করেছে কয়েকটি সমীক্ষক সংস্থা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফলের 360 ডিগ্রি উল্টো ফলাফলের লক্ষ্য করা গিয়েছে গত 2-3টি রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফলে। সার্বিক পরিস্থিতিতে দিল্লির মসনদে কারা বসবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘন্টা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশনের দাবি সহ মোট 23 দফা দাবির ভিত্তিতে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় গণ অবস্থানের আয়োজন করা হয়। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের মুখ্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অষ্টম বেতন কমিশনের সুবিধা সহ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 2016 সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি প্রদান করতে হবে। নতুন কন্ট্রিবিউটর পেনশন আইন বাতিল করে ডিভাইন বেনিফিট অফ পেনশন রুল পুনরায় চালু করতে হবে। 2006 সাল থেকে 2008 সালের মধ্যে 25 বছর চাকরি করার পর অবসর গ্রহণকারীদের হাইকোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ পেনশন দিতে হবে। অষ্টম বেতন কমিশন গঠন করার কথা বলেছে। আমরা শুনেছেন, আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন সেখানে করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকার এই অষ্টম বেতন কমিশন নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো, আরো খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। কেন্দ্রীয় বাজেটে দেশে উড়ান প্রকল্প নিয়ে সাফল্যের ঝাঁক বাজলেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বৈষম্যের শিকার হয়ে রয়েছে একমাত্র ত্রিপুরা। এক্ষেত্রে এই প্রকল্পে একদিকে যেমন নেই বিমান, অপরদিকে এই প্রকল্পে সংস্কার করা হচ্ছে না পরিত্যক্ত বিমানবন্দরগুলো। বাজেটে দেশে বিমান পরিষেবায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে সাফল্যের দিক তুলে ধরা হলেও ত্রিপুরার আকাশে উড়ান প্রকল্পের নেই কোনো বিমান। উড়ান প্রকল্প চালু হওয়ার পর দুর্গম ও পার্বত্য রাজ্যগুলিতে পরিত্যক্ত ও অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে বিমান পরিষেবা চালু করায় মানুষের যাতায়াতে ভালো সুবিধা হয়েছে দাবি করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী দিনেও এইভাবে উড়ান প্রকল্প চালু থাকবে বলে বাজেটে তুলে ধরেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল উড়ান প্রকল্পের সুবিধা থেকে চরমভাবে বঞ্চিত হয়ে আছেন ত্রিপুরার মানুষ। কেন্দ্রীয় সরকারের বাজেটে দেশে উড়ান প্রকল্প নিয়ে সাফল্যের ঢাক বাজলেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বৈষম্যের শিকার হয়ে রয়েছে ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের বিমান পরিষেবায় বিমান সংস্থাগুলি বিমান চালিয়ে যাতে লোকসানে না পড়ে সেই জন্য কেন্দ্রীয় সরকার বিমান সংস্থাগুলোকে বিমান ভাড়ার ভর্তুকিও দেয়। সে কারণে উড়ান প্রকল্পের বিমানে যাত্রী ভাড়াও কম নেওয়া হয়, তাতে বিমানে যাতায়াতের ভাড়া নাগালের মধ্যে থাকে যাত্রীদের। ত্রিপুরা বাদে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্য ও দেশের আরো কয়েকটি রাজ্যে চালু রয়েছে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের বিমান পরিষেবা। 2016 সালে মাঝামাঝি সময়ে উড়ান প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। উড়ান প্রকল্পের বিমান চালু না থাকায় ত্রিপুরার যাত্রীদের অস্বাভাবিক চড়া ভাড়ায় বিমানে যাতায়াত করতে হচ্ছে সারা বছর। তবে উড়ান প্রকল্পের বিমান পরিষেবা অল্প সময়ের জন্য হলেও চালু ছিল এই রাজ্যে। আগরতলা আইজল, আগরতলা ডিব্রুগড়, আগরতলা শিলং রুটে যাতায়াতে চালু ছিল উড়ান প্রকল্পের বিমান, কিন্তু আচমকা একে একে উড়ান প্রকল্পের বিমানগুলো এই রুট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে।
হয়েছে। ইন্ডিগো 3 বছর আগে আগরতলা আইজল ও 2.5 বছর আগে আগরতলা শিলং রোড থেকে গুটিয়ে নেয় উড়ান প্রকল্পের বিমান। আগরতলা ডিব্রুগড় রোড থেকে প্রায় 2 বছর আগে উড়ান প্রকল্পের বিমান গুটিয়ে নেয় ফ্লাইবিগ। সেই সময় উড়ান প্রকল্পের বিমান চালু ছিল না আগরতলা গুয়াহাটির মধ্যে। ইন্ডিগো আগরতলা শিলং এবং আগরতলা আইজল রুট থেকে উড়ান প্রকল্পের বিমান গুটিয়ে নেওয়ার পর আর কোনো বিমান সংস্থার বিমান চালু করা হয়নি এই রুটগুলিতে। তাতে বিমানে যাতায়াতের সুবিধা কমে যাওয়ার দুর্ভোগ পোহাচ্ছে রাজ্যের মানুষ। বিমান পরিষেবায় বঞ্চনা শুধু এখানেই নয়, কম ভাড়ার সুবিধাযুক্ত কেন্দ্রীয় সরকারের নিজস্ব মালিকানাধীন বিমান অ্যালায়েন্স এয়ারের বিমান পরিষেবাও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে চালু নেই শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে। অ্যালায়েন্স এয়ারের বিমানে সবসময় যাতায়াতে খুব কম ভাড়া নেওয়া হয়, অথচ ত্রিপুরা বাদে উত্তর পূর্বাঞ্চলে বাকি 6টি রাজ্য দেশের অন্য আরো কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় সরকারের নিজস্ব বিমান অ্যালায়েন্স এয়ারের বিমান পরিষেবা চালু রয়েছে দীর্ঘদিন ধরে। অ্যালায়েন্স এয়ারের বিমান উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা বাদে 6 রাজ্যের মধ্যে যাতায়াতে যেমন পরিষেবা চালু রেখেছে, তেমনি রয়েছে কলকাতার সঙ্গে যাতায়াতের সুবিধা। কেন্দ্রীয় সরকারের কম ভাড়ার অ্যালায়েন্স এয়ারের বিমান কেন এখানে নেই তা জানা নেই রাজ্যের সাধারণ মানুষের। এদিকে উড়ান প্রকল্পের টাকায় রাজ্যের 2 পরিত্যক্ত কৈলাসহর ও কমলপুর বিমানবন্দর সংস্কার করে চালু করা হয়নি আজ পর্যন্ত। অথচ উড়ান প্রকল্পের শর্ত অনুযায়ী রাজ্যের মধ্যে দুর্গম এলাকার পরিত্যক্ত বিমানবন্দরগুলি চালু করে দেওয়া হবে বিমান পরিষেবা। সার্বিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্প নিয়ে বিশেষ প্রত্যাশা রাখছেন না রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একদিকে যখন বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ, এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশকে কিছু জানানো হয়নি, সংসদে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে এই ধ্বংসলীলায় আশ্চর্যজনকভাবে নীরবতা পালন করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক হেডকোয়ার্টার আজকের ত্রিপুরার বুদ্ধিজীবীরা। বুধবারে রাজধানী ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি তছনছ করেছে দুষ্কৃতীরা। আগুন ধরিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামাঙ্কিত মিউজিয়াম। বর্তমানে 32 ধানমন্ডি পুরো ধ্বংসস্তূপ। সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেও আমি যখন বেঁচে আছি তার মানে আমার কোনো বড় কাজ বাকি আছে, নিজের অনুগামীদের দেওয়া অডিও বার্তায় বলেছেন বঙ্গবন্ধুর কন্যা। ইতিহাস কিন্তু বদলা নেয় বলে দৃঢ়তার সঙ্গে মনে করে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্মত্ত জনতা শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করতে পারে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না বলে দাবি করেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশ ফের উত্তাল হওয়ার পেছনে হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণকে দায়ী করেছে ইউনূস সরকার। এ নিয়ে ভারত সরকারকে চিঠিও দিয়েছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে এই বিষয়ে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা প্রসঙ্গ এবার উঠল ভারতের সংসদেও। বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? কোন কোন কারণ দেখে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা? শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? জানতে চেয়ে রাজ্যসভায় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন কেরলের সিপিআইএম সাংসদ জন ব্রিট্রাস। সিপিআইএম সাংসদের এই 3 প্রশ্নেরই জবাব দিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা ভারতের আসার আগে বাংলাদেশের যে সব অপরাধ সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতে হাসিনার প্রত্যর্পণ দাবি করা হয়েছে ঢাকার তরফে। তবে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে কোনো জবাব এখনো দেওয়া হয়নি বলে রাজ্যসভায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করেছিলেন তারা। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাংলাদেশে হারছে বাঙালি জাতিসত্তা, জিতছে স্যাঁতসেঁতে মৌলবাদ। প্রশ্ন উঠছে, ধর্মের ঊর্ধ্বে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে মুছে ফেলতে কি এই হামলা? মৌলবাদীদের উত্থানে কি সে দেশে সংকটে বাংলা ভাষাও? প্রশ্নটা কিন্তু স্বাভাবিক। এমন হিংস্র ভাবে যে কেউ নিজের ইতিহাসকে ধ্বংস করতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাঙালি নিজেই। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ক্ষেত্রে চুপ করে বসে আছেন এপারের বুদ্ধিজীবীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেখানে রাজনৈতিক কর্মকাণ্ডের হেডকোয়ার্টার ছিল ত্রিপুরা, বা আরো সুস্পষ্ট করে বলতে গেলে ভারতীয় সেনা এবং রাজনৈতিক পরিকল্পনার সদর কার্যালয় ছিল আগরতলা, আর চোখের সামনে যখন ওপারে মুছে ফেলার চেষ্টা হচ্ছে সেই ইতিহাস, সেখানে নিদেন পক্ষে কি একটি মৌন মিছিল সংগঠিত করতে পারেন না আজকে ত্রিপুরার বুদ্ধিজীবীরা? প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে 2 দিন ব্যাপী হোম লোন এক্সপো মেলা 2025 এর আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 7 ও 8 ফেব্রুয়ারি এই 2 দিন ব্যাপী সমস্ত ভারতবর্ষের সঙ্গে রাজ্যেও
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে এই হোম লোন এক্সপো মেলার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। নতুন বাড়ি ক্রয় করতে ইচ্ছুক গ্রাহকদের সুবিধার জন্য সব ধরনের প্রকল্প সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। নতুন বাড়ি ক্রয় করতে ইচ্ছুক রাজ্যবাসী নিজেদের সুবিধা অনুযায়ী একই ছাদের নিচে হোম লোনের বিভিন্ন বিষয়ে ধারণা করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন জেলা শাসক। রাজ্যবাসীর সুবিধার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। उम्मीद करता हूं कि अगरतला की आम जनता जो होम बायर्स हैं, जो मकान लेने में इंटरेस्टेड हैं, वो सभी इस सुविधा का उपयोग कर पाएंगे। और मैं पीएनबी के एडमिनिस्ट्रेशन को भी बहुत बहुत धन्यवाद देता हूं, खासकर सभी जो कर्मचारीगण हैं कि इस तरह के इनिशिएटिव। জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করলেন উত্তর ত্রিপুরা জেলার দুই মার্শাল আর্টিস্ট শিলা দেবনাথ ও আব্দুল বাসিত। চলতি বছরের 19 থেকে 22 জানুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী অনুষ্ঠিত জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়ন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ও গোয়া কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রাজ্য থেকে মোট 16 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ভারতের প্রায় 20টি রাজ্য থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীরা এই কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। ত্রিপুরা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 3টি ইভেন্টে 10টি স্বর্ণপদক, 4টি রূপা ও 6টি ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন রাজ্যের খেলোয়াড়রা। উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন প্রেমতলা মার্শাল আর্টস একাডেমির দুই খেলোয়াড় শিলা দেবনাথ ও আব্দুল বাসিতের স্বর্ণপদক জয়ে উচ্ছ্বসিত ও গর্বিত ত্রিপুরাবাসী। রাজ্যের গর্ব শিলা দেবনাথ ও আব্দুল বাসিত এই দুই স্বর্ণপদক জয়ী প্রতিযোগীদের মার্শাল আর্টস একাডেমির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা ভিত্তিক ও রাজ্য ভিত্তিক মার্শাল আর্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যের প্রতিযোগীরা সুনাম অর্জন করেছেন। তাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মার্শাল আর্ট শেখার জন্য রাজ্যের যুবক যুবতীদের অনুপ্রেরণা দেওয়া হয়েছে। আমরা চাই, আহ্বান করি এলাকার ফুলাফানদেরকে যাতে তারা এখানে আসে, মার্শাল আর্ট শিখে এবং নিজে এরকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমে গিয়ে ভালো পদক জিতে আসতে পারে, রাজ্যের নাম সুনাম করে এবং এলাকার সুনাম করে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনার আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।